সো হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পর আমরা পডকাস্ট করতেছি। আমাদের আজকে গেস্ট হচ্ছে তাসিন। আপনারা এর আগে যারা আমার পডকাস্টটা দেখছেন তারা অবশ্যই তাকে চেনেন। আর আমার হচ্ছে একটু গলাটা খারাপ আছে বিকজ আমি একটু অসুস্থ, বাট তারপরও পডকাস্ট থামবে না এবং এই পডকাস্টটা আশা করি আপনারা প্রতিদিন এবং প্রতিনিয়ত পাবেন এখন থেকে। সেজন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আগে বলে দিলাম। অ্যান্ড তো আজকে আমি কথা না বলে আজকে আমার মেন টপিকে চলে যাই। তো আজকে আমার মেন টপিক হচ্ছে কে জিতবে 2024 সালের ব্যালন ডিওর। এবং তার আগে এই টপিকের আগে আমি তাসিমকে পাঁচটা নাম বলে দিতে চাই, পাঁচটা নাম তার কাছে শুনতে চাই যে তার ফেভারিট পাঁচটা নাম 2024 সালে ব্যালন ডিওর জেতার জন্য। তো প্লিজ তাসিম। তো আমার 2023-24 সিজনের মানে 2024-এর ব্যালন ডিওর ফেভারিট টপ 5 হলো ম্যানচেস্টার সিটি থেকে রদ্রি, ওকে। রিয়াল মাদ্রিদ থেকে জুড বেলিংহাম, রিয়াল মাদ্রিদ থেকে আরো দুইজন, ড্যানি কারভাহাল এবং ভিনিসিয়াস জুনিয়র, এবং ইন্টার মিলান থেকে লাউতারো মার্টিনেজ। ও মাই গড, একদম সেম টু সেম মিলে গেছে। আমি যদি আমার পাঁচটা নাম বলি, আমিও ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহাম, লাউতারো মার্টিনেজ এবং ড্যানি কারভাহাল এই পাঁচজনকে আমি সামনে রাখছি। ভাই, অসাধারণ। আমাদের প্রথমের কথাই তাহলে আজকে কনভারসেশন করতে আমাদের তাহলে একদিকেই যাব আমরা, বিকজ আমাদের টপ ফাইভ মিলে গেছে, তাই না তাসিন? ওকে। তো ইয়েস, তোমার পাঁচ নাম্বার, আমরা পাঁচ নাম্বার থেকে শুরু করি। পাঁচ নাম্বারে তোমার কে থাকবে? এটা আমার জন্য 5 নম্বরে আমি রাখতে চাচ্ছি ড্যানি কারভাহালকে। এই ড্যানি সিজন কারভাহাল। ড্যানি কারভাহাল ওকে, ড্যানি আছে। কারভালের এটা সব থেকে বলো বলো। ড্যানি কারভালের এটি সব থেকে ভালো শ্রেষ্ঠ সিজন ছিল 23-24 সিজন। এই সিজনে ড্যানি কারভাল 58 ম্যাচে 15টা গোল এবং অ্যাসিস্ট করেন। এই সিজনে ড্যানি কারভাল একটি স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, তারপর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি ইউরো জেতেন। এই এই সিজনে ড্যানি কারভাহাল স্পেনের হয়ে প্রথম ইন্টারন্যাশনাল গোল গোল করেন ইউরোতে। এবং 2015-16 সিজনের পর ড্যানি কারভাহাল তার দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ গোল করেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডটমুন্ডের বিপক্ষে, যেটি ছিল প্রথম গোল ফাইনালের, যার মাধ্যমে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইয়েতে শুরু হয়। হ্যাঁ, ইয়েস। এবং দানি কারভাহাল তো ইউরো তো এবার ফাটাই দিছিল। সবচেয়ে বড় কথা তার পারফরমেন্স। ইয়েস, তার পারফরমেন্স অ্যান্ড সে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যে গোলটা করছিল, তার দ্বিতীয় দ্বিতীয় গোল ছিল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে। দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ গোল ইয়েস। এবং সে 8 বছর সঠিক পর। সময়, ইয়েস, সঠিক সময়ে সে সেই গোলটা করছিল। এটাই সবচেয়ে বড় কথা। এবং তার যেহেতু ট্রফি ক্যাবিনেট আছে ড্যানি রিয়াল মাদ্রিদের কারভালের সাথে। প্রথম ম্যান অফ দ্য ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের। ইয়েস। এবং তার সাথে এবং তার ট্রফি ক্যাবিনেটগুলো যদি তুমি দেখো তাসিন, দেখো অসাধারণ রিয়াল মাদ্রিদের সাথে। সেহেতু সে ফেভারিট পাঁচ নম্বরে, আমারও সে পাঁচ নম্বরে আছে, ঠিক আছে। অ্যান্ড আমি যদি ড্যানি কারভাহালের ওভারঅল রেটিংটা দেখি 2023-24 সিজনে, সেটা হচ্ছে লা লিগায় তুমি দেখো 7.4, সে তার কোপা ডেল রেতে 6.3 এবং চ্যাম্পিয়ন্স লিগে 7.2। ওভারঅল রেটিং যদি ক্লাবেরটা দেখি তাহলে তার 7.3 ওভারঅল যেটা রেটিং 2023-24 সিজনে। সেহেতু আমার মনে হয় এটা সে একটা ফেভারিট কনসিস্টেন্ট। সেহেতু আমরা নাম্বার ফোরে চলে যাই, কারণ আমার যেগুলো বলার কথা হলো তুমি বলে দিছো, সেহেতু আমি আর বাড়তি করে কিছু বললাম না। ওকে, তো নাম্বার ফোরে আমার জন্য থাকবে হচ্ছে লাটানো মার্টিনেস। তোমার তোমার কে থাকবে? আমারও সেম ভাইয়া, লাউতারো মার্টিনেজ। ওকে, তো কেন থাকবে সেটা তুমি বলে দাও। লাউতারো মার্টিনেজ এবার তার লাউতারো মার্টিনেজেরও এবার শ্রেষ্ঠ সিজন গেছে। এই সিজনে সে সিরিয়া জিতেছে, তারপর সুপার কাপ, ইটালিয়ান সুপার কাপ জিতছে, তারপর আহ, এই কোপা আমেরিকা জিতছে। সেরিয়া টপ গোল স্কোরার ছিল, কোপা আমেরিকা টপ গোল স্কোরার ছিল তার। সে কোপা আমেরিকা ফাইনালে গোলও করছে। তার কারণে এবার ইন্টার তাদের 20তম সেরিয়া জিততে পারছে। সেরিয়ার 20তম সেরিয়া জয়ের অনেক বড় অবদান রয়েছে লাউতারো মার্টিনেজ। ইয়েস। এবং কোপা আমেরিকার তেও অসাধারণ পারফরমেন্স ছিল এবার লাউতারো মার্টিনেজ। ইয়েস, অফকোর্স। এবং ফাইনালে তো আমরা সবাই জানি তার পারফরমেন্স সম্পর্কে। ওকে, তো আমি লাটানো মার্টিনেসের
কিছু আপনাদেরকে স্ট্যাটসটা বলে দিই যারা দেখতেছেন, এবং তাসিন তোমার জন্য এটা। তো লাটানো মার্টিনেজ মোট ক্লাবের হয়ে এবছর খেলছে 44টা ম্যাচ। তো 44টা ম্যাচের মধ্যে সে 27টা গোল করছে ক্লাবের হয়ে। এবং আমি যদি আমার যারা ভাবতেছেন আমি ঈদে কেন দেখতেছি, বিকজ আমার এই দিকে পিসি কম্পিউটারের স্ক্রিন আছে ওই জন্য। তো আপনারা খালি কথাগুলো শুনে যান। তো তার সিরিয়াতে 33 ম্যাচে আসে 24 গোল, এবং তার ওভারঅল রেটিং হচ্ছে 7.7, যেটা অনেক ভালো একটা রেটিং। কোপা ইতালিয়াতে তার একটা ম্যাচ খেলছে এবং কোনো গোল নাই। চ্যাম্পিয়ন্স লিগে সে 8 ম্যাচে 2 গোল করছে, এবং সুপার কাপে সে 2 ম্যাচে 1 গোল করছে। ওভারঅল আমরা যদি মোট সেটা দেখি তার খেলা, তাহলে 44টা ম্যাচে 27 গোল। এবং আমরা এখন যদি আর্জেন্টিনার হয়ে একটু ক্লাবের আর্জেন্টিনার হয়ে তার স্ট্যাটসটা দেখি, তাহলে সে আর্জেন্টিনার হয়ে এই বছর অর্থাৎ 2024 সালে ফ্রেন্ডলি খেলছে হচ্ছে 4টা ম্যাচ। 4 ম্যাচে সে করেছে 3টা গোল। তার ওভারঅল রেটিং ছিল 4টা ম্যাচে 7.7। এবং কোপা আমেরিকাতে সে খেলছে 6টা ম্যাচ এবং করছে 5টা গোল। তার ওভারঅল রেটিং ছিল হচ্ছে 7.1। সেই হিসেবে বলা যায় যে সে এই বছর ব্যালন ডি'র জিতাতে অনেক বেশি ফেভারিট, বিকজ তার সিজন অসাধারণ গেছে। এবং সে মোট 2024 সালে 23-24 সিজনে আমি যেটা দেখতেছিলাম স্ট্যাট, সেটা হচ্ছে 35টার মতো গোল করছে আই থিঙ্ক। স্ট্যাটসটা আমার ঠিক মনে পড়তেছে না, বাট আই থিঙ্ক 35টার মতো গোল করছে, যেটা অসাধারণ একটা স্ট্যাটস। সেহেতু আমি বলবো যে সে 4 নম্বরে থাকবে, এবং সে জিততে নাই পারুক, বাট তার সিজনটা এবার অনেক ভালো হয়েছে, তাই না তাসিন? কি বলো এই বিষয়ে? Yes, ভাইয়া। ওকে। এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে তার এই পেনাল্টি মিসটার কারণেই হয়তো অ্যাটলেটিকোর বিপক্ষে পেনাল্টি মিসটার কারণেই হয়তো সে ব্যালন ডি'রে অনেক পিছিয়ে যাবে। ইয়েস। এবং পেনাল্টি মিসটার কারণেও তো তার গোল সংখ্যা অনেক কম, 8 ম্যাচে 2 গোল, এটা তো অতটা ভালো স্ট্যাটস না। হ্যাঁ, বাট 23-24 সিজনে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স অতটা লিগে। ভালো ভালো খেলাও দেখিনি, তাই না? অত ভালো ভালো গোলও দেখিনি আমরা 23-24 ইয়েস, সিজনে। যেরকম আমরা দেখছিলাম লাস্ট মেসি। সিজনে ভালো ছিল। হ্যাঁ, লাস্ট সিজনে ভালো ছিল, ইয়েস, 22-23-এ হ্যাঁ, 22-23 ইন্টারকে ক্যারি সিজনে। করছিল ফাইনালে। ইয়েস, ইয়েস, ইয়েস। লাস্ট সিজনে অনেক ভালো ছিল। এবং আমরা যদি দেখি মেসি এবং রোনালদো এরাতেও যে একটা মানুষের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যেটা, যে চ্যাম্পিয়ন্স লিগে একাই টানে নিয়ে যাবে, সেরকম দেখিনি আমরা 23-24 সিজনে। কারণ মেসি রোনালদো একাই তো 14-15টা করে গোল করে মারা দিত। 17টা গোল ছিল, 16টা গোল ছিল, মিনিমাম 10টা গোল তো থাকতোই এক একজনের। বাট 23-24 সিজনে হ্যাঁ, যে টপ মানে গোল স্কোরার সেটাই হচ্ছে 8টা করে গোল। তাই হ্যাঁ, না? হ্যারি কেন, এমবাপ্পে। হ্যারি কেন এবং কিলিয়ান এমবাপ্পে। সেহেতু আমার মনে হয় যে এখানে লাউতারো মার্টিনেজের 8 ম্যাচে 2 গোল অত ভালো না। এই 2 গোলটাই হয়তো চ্যাম্পিয়ন্স লিগ, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগটা অনেক বড় একটা ইফেক্ট ফেলে সবগুলো ক্লাবের র্যাঙ্কিং এ এবং প্লেয়ারের র্যাঙ্কিং এ, সেহেতু এটা অবশ্যই দেখবে। সে 4 নম্বরে থাকতে পারে, টপ 5 এ আমার মনে হয় যে থাকবে সে। যেহেতু আমার এবং তোমার টপ 5 এ আছে, আমরা তো বেশি করতে থাকতে, তাই না? ওকে। তো আমরা এখন হ্যাঁ, 3 নম্বরে চলে যাই। তো তাসিন, তোমার জন্য 3 নম্বরে কে থাকবে? 3 নম্বরে আমি রাখতে চাই জুড বেলিংহামকে। ইয়েস, আহ, আমারও 3 এ- নম্বরে। তো জুড 3 নম্বরে কেন, এবং তার পারফরম্যান্স সম্পর্কে তুমি কি বলতে চাবা এই বছরে 23-24 সিজনে? এই রিয়ালের হয়ে প্রথম সিজনে জুড বেলিংহাম যে স্টার্ট করছে, সর্বকালের সেরা স্টার্টদের মধ্যে একটা। রিয়াল মাদ্রিদের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পর প্রথম হয়তো এমন কোন প্লেয়ার আসলো যার রিয়ালের শুরুটা এত ভালো হয়েছে। প্রথম 10-12টি ম্যাচে সে প্রত্যেকটি ম্যাচে গোল করেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগেও তার স্ট্যাটস খুবই খুবই ভালো ছিল, এবং সে ইংল্যান্ডকেও এবার ইউরোতে ফাইনাল পর্যন্ত ক্যারি ক্যারি করেছে। বেলিংহাম এবার 55টি ম্যাচ খেলে 41টি গোল এবং অ্যাসিস্ট করেছে, যেটি একটি মিডফিল্ডারের পক্ষে তেমন ইয়া না। ইয়েস, এইটাই সবচেয়ে বড় কথা যে একজন মিডফিল্ডার হিসেবে সে যে রিয়াল মাদ্রিদের সিজনটা যে শুরু করছিল, মনে হচ্ছে যে কারিম বেনজেমার বদলে এই মনে হয় নাম্বার 9। এবং সম্পূর্ণ সিজনও সে যেভাবে খেলছে, মাঝখানে যদিও একটু স্লো হয়ে গেছিল অনেকের মতে, বাট আমার মতে না। তার প্রত্যেকটা ম্যাচে তার পারফরমেন্স কিন্তু ঠিকই ছিল অ্যাজ এ মিডফিল্ডার। মানুষ ভুলে গেছিল যে সে মিডফিল্ডার, সে মনে মনে করছিল যে সে ফরওয়ার্ড হিসেবে চলে আসছে, বাট তার পারফরমেন্সগুলো অসাধারণ ছিল। এবং আমার মনে হয় যে লা লিগায়
তার মতো পারফরমেন্স ভিনিসিয়াস জুনিয়রও ছিল না, টু বি অনেস্ট আমার মতে, বিকজ লা লিগায় ভিনিসিয়াসের কত কিছুক্ষণ পর কয়টা গোল আছে সেটা পরে দেখবো, বাট লা লিগায় কিন্তু জুড বেলিংহামের 28 ম্যাচে 19 গোল ছিল এবং তার টোটাল রেটিং হচ্ছে 8.1, অসাধারণ রেটিং, 8 স্টার রেটিং লা লিগায় অ্যাজ এ মিডফিল্ডার। এটা সম্ভবত টনি ক্রুসও পায়নি 8 স্টার রেটিং লা লিগায় এখন পর্যন্ত। সেহেতু এটা একটা বড় একটা ইফেক্ট ফেলবে। এবং আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগে দেখি, সে 4টা গোল করছে অ্যাজ এ মিডফিল্ডার, ইজ মাইন্ড ব্লোয়িং। এবং সে ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রকে একটা অ্যাসিস্টও করছিল। এবং আমরা যদি ইংল্যান্ডের হয়ে যদি আমরা স্ট্যাটসটা দেখি, তাহলে সে ইউরোতে 7 ম্যাচে 2 গোল করছিল এবং সেই 2 গোলের মধ্যে একটা গোল ছিল সেই বাইসাইকেল কিক, অসাধারণ, মনে আছে? বাইসাইকেল কিক ইয়েস, স্লোভাকিয়ার ইয়েস, দেখে অসাধারণ নিন। গোলটা ছিল না হ্যাঁ ভাইয়া, ভাই? আমি তো ওই, পুস্কাস ওয়ার্দি। হ্যাঁ, ইয়েস, ইয়েস। এবং আমি ভাই ওই গোলটা দেখে মানে সরাসরি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা মনে পড়ছে, বাট ক্রিস্টিয়ানো রোনালদোর লেভেলে ওই গোলটা ছিল না, বাট ভালো ছিল গোলটা, তাই না? Yes. ইয়েস। সেহেতু অ্যান্ড ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তুমি দেখো যদি তাসিন, 2 ম্যাচে কিন্তু একটা গোল করছে, অ্যাজ এ মিডফিল্ডার অনেক ভালো সিজন গেছে তার। হ্যাঁ, এবং সে 3 নম্বরে থাকার মতো, মানে 3 নম্বরে থাকার মতো একজন যোগ্য স্থান সে দখল করছে। বাট আমরা যদি এগুলো গোল টোল নাও দেখি, তার পারফরমেন্স দেখি অসাধারণ। সে যেভাবে একটা টিমকে ক্যারি করছে এবং তার এই মানে 20 বছরের বয়সের দিকে তার যে টিমের ওপর যে মেন্টালিটিটা, লিডারশিপ মেন্টালিটি, এটা কিন্তু যে এটা আমরা লিডারশিপ। দেখছি। ইয়েস, লিডারশিপ মেন্টালিটিটা এটা আমরা দেখছি। এবং আইকনিক সেলিব্রেশনও দেখছি হাত তুলে। একটা রিয়াল মাদ্রিদে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর পর কোনো সেলিব্রেশন নিয়ে হয়তো এই প্রথমবার কথা হয়েছে। প্রথম আসলো। হ্যাঁ, এত রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশনের পর হাত তোলা সেলিব্রেশন হয়তো প্রথম মাত্র। এবং আমি আমাদের দর্শকদেরকে বলে দিতে চাই যে এই সেলিব্রেশনটা কিন্তু একটা সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল যে এই সেলিব্রেশনটা কি আপনি নিজে বানাইছেন নাকি কারো কাছে ইন্সপায়ার হয়ে বানাইছেন। কারণ মেসিও মাঝে মধ্যে এই সেলিব্রেশনটা করতো গোল দেওয়ার পর। তো তখন যেহেতু জুড বেলিংহাম কিন্তু রোনালদোর থেকে মেসিকে বেশি প্রেফার করে, বাট সেইখানে ও বলছিল যে না, মেসির কাছ থেকে এটা নেইনি, আমি ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে এই সেলিব্রেশনটা নিয়েছিলাম। কারণ সে সেলিব্রেশনটা জানিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে যখন সে ছিল ইয়াং কালে, তখন কিন্তু সে এই সেলিব্রেশনটা করছিল এবং এই সেলিব্রেশনটা আমার খুব ভালো লাগছিল এবং সেজন্য আমি সেখান থেকে ইন্সপায়ার হয়েছিলাম এবং ইন্সপায়ার হয়ে এই সেলিব্রেশনটা করছিলাম। তো আমার মনে হয় আমরা যদি এখন টপিকে ফিরে আসি, জুড বেলিংহাম এই বছর ফাটাই দিবে এবং টপ 3 ডিজার্ভ করে, যেটাই বলো, তাই না? টপ 3 ডিজার্ভ করে। হ্যাঁ ভাইয়া। টপ 3 মাস্ট ডিজার্ভ Yes. টপ 3। 2024-25 সিজনটা অত ভালো শুরু না হলেও তার ইনজুরির প্রবলেম ছিল, কিন্তু ইনজুরি 2023-24, প্রবলেম ছিল, হ্যাঁ। ইয়াস, আবার 23-24, ব্যাক করতেছে ধীরে ধীরে। ইয়াস, 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 ব্যাক করতেছে এবং তার লাস্ট ম্যাচে একটা অ্যাসিস্ট ছিল। হুম, 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 লাস্ট ম্যাচে একটা অ্যাসিস্ট ছিল। অ্যান্ড আমার মনে হয় যে এই 24-25 সিজনটা যাই যেরকম হোক, 23-24 সিজনটা কিন্তু তার বেস্ট সিজন গেছে এই যে তার হোল ক্যারিয়ার। হ্যাঁ, যদিও তার ক্যারিয়ার অত বড় না, ছোট ক্যারিয়ার, বাট হয়তো তার এই লম্বা ক্যারিয়ারে এই সিজনটা একটা লেখা থাকবে স্বর্ণ অক্ষরে। এটাই বেস্ট। ইয়েস। ইয়েস। তো মনে হয় না আর 24-25 সিজনে এটা কন্টিনিউ করতে পারবে। ইয়েস, আমার মনে হয় যে না, 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 আমারও সেটা মনে হয় যে 24-25 সিজনে সে কন্টিনিউ করতে পারবে। বাট বিকজ এখন তো কিলিয়ান এমবাপ্পে আসে না, দেখো অনেক ভালো ভালো প্লেয়ার আছে এবং যে প্লেয়ারগুলো 23-24 সিজনে স্ট্যান্ড আউট করেনি, তারা কিন্তু এই 24-25 সিজনে স্ট্যান্ড আউট করতেছে। ইয়েস। বাট ওভারঅল 23-24 সিজনে যখন দরকার ছিল তখন কিন্তু সে স্ট্যান্ড আউট করছে রিয়াল মাদ্রিদের হ্যাঁ, জন্য, তাই না? এখন প্রয়োজন নেই। এখন প্রয়োজন নেই। ইয়েস, এখন আমার মনে হয় বেলিংহামের 23-24 সিজনে যেরকম গোল এবং অ্যাসিস্ট ছিল, অ্যাসিস্ট হয়তো সেরকমই থাকতে পারে, কিন্তু গোলের সংখ্যা হয়তো কমে আসবে। কমে আসবে। কারণ ইয়েস, এখানে লাস্ট স্ট্রাইকারের কমতিটা ছিল, সেই কমতিটা বেলিংহাম পুষিয়ে দিয়েছিল। সে স্ট্রাইকারের পজিশনে খেলছিল, তাই সে এতগুলো গোল করতে পেরেছে আমার ধারণা। ইয়েস, ইয়েস, না, না, ধারণা, সঠিক ধারণা। ধারণা কিন্তু একদম সঠিক, ঠিক আছে। এইবার যেহেতু কিলিয়ান এমবাপ্পে আসে, সেহেতু তার উপরে আর খেলার দরকার নেই, সে এখন মিডফিল্ডের জায়গা থেকেই সে খেলতে পারবে। আর তাছাড়া তার মিডফিল্ডে এখন বেশি প্রয়োজন, কারণ ধরো যে লুকা মদ্রিচ আর কয়দিন থাকবে এবং টনি ক্রুস তো চলেই গেছে। টনি ক্রুস নাই, টনি ক্রুস তো নাই এবং আহ, সেহেতু কার্লো অ্যানচেলত্তি কিন্তু লুকা অনেকেই মদ্রিচ, ইনজুর্ড আছে, সেবায়োস।
ব্রাহিম দিয়াজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো অনেকে তো ইনজুরি আছে বাট আ কার্লো অ্যানচেলত্তি তো লুকা মদ্রিচকে এখন বাদ দিয়ে তার এই যে ইয়াং স্কোয়াড এটা সাজানোর চেষ্টা করবে বিকজ লুকা মদ্রিচও কোনদিন চলে যাচ্ছে হুম, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সামনের বছর চলে যেতে পারে। সামনে এই বছর এই সিজনটাই রিয়াল মাদ্রিদ তার শেষ সিজন। এটা প্রায় ধরে রাখা যায়। সেহেতু তাকে কিন্তু হুম, সেই আল্টিমেটাম নিয়ে আগাতে হবে যে জুড বেলিংহামকে সে কিভাবে সেট আপ করবে। সেহেতু তাকে হয়তো মিডফিল্ডে সম্পূর্ণভাবে ঢুকাই দিবে যে মিডফিল্ডে তুমি সামলাও। তার সাথে তো কামাউইঙ্গা তারপর ফেডি ভালভার্দে এরা তো আছেই। তাই না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ওকে, ওকে, শোনা ওকে। যাচ্ছে। তো এখন নাম্বার 2 এ যাই। নাম্বার 2 এ আমার জন্য থাকবে হচ্ছে ম্যানচেস্টার সিটির রদ্রি। তোমার জন্য কে? সেম ভাইয়া, সিটি রদ্রি। ওকে। তা আচ্ছা তুমি আগে বলো। আচ্ছা, আচ্ছা এবার আমি আগে বলি। ঠিক আছে? কেন আমার জন্য থাকবে সে? আমি যদি হ্যাঁ ভাইয়া, দর্শকদেরকে বলতে চাই, সে মোট ৫০ টা ম্যাচ খেলছে ম্যানচেস্টার সিটির হয়ে সিটি হয়ে। ২০২৩-২৪ সিজনে এবং ৩৪ ম্যাচে প্রিমিয়ার লিগে খেলছে। ৩৪ ম্যাচে তার গোল সংখ্যা ৮ টা এবং চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে তার গোল সংখ্যা হচ্ছে ১ টা। বাট আমরা যদি ওভারঅল রেটিং দেখি, প্রিমিয়ার লিগে তার ৮ স্টার রেটিং এবং চ্যাম্পিয়ন্স লিগেও তার ৮ স্টার রেটিং। যদিও ম্যানচেস্টার সিটি অত বেশি দূরে যেতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে, বাট প্রিমিয়ার লিগ তো তারাই জিতছে। এবং আমরা যদি এটা এখন কিন্তু আমরা গোল সংখ্যা দেখবো না বিকজ গোল দেওয়ার জন্য কিন্তু রদ্রি নাই। রদ্রি অ্যাজ এ ডিএম, ডিফেন্সিভ মিডফিল্ডার। হুম, তো তার পারফরম্যান্স আমরা যখন দেখছি যে রদ্রি ছিল না ম্যানচেস্টার সিটিতে তারা কিরকম ভাবে স্ট্রাগল করছে ডিফেন্ড করতে এবং সেটাই। এমনকি অ্যাটাক করতে এবং যখন সামনের টিম যখন কাউন্টার অ্যাটাক গুলো করতেছিল তখন কিন্তু তারা ভালো করে আহ, মানে প্রতিহত করতে পারতেছিল না। বলগুলো ক্লিয়ার করছে। হ্যাঁ, বাট যখন থেকে রদ্রি আসলো তখন থেকে কিন্তু আবার সেই টিমের মোমেন্টামটা ফিরে আসলো। সেহেতু রদ্রি যে কতটা ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ইয়েস। সেটা আমরা দেখছি এবং বিশেষ করে এই ম্যানচেস্টার সিটির পরে আগে যদি রদ্রিকে কিছু কেউ হাইপ তুলে সেটা হচ্ছে ২০০০ স্পেনে ইউরোর পারফরমেন্স। ইউরোতে সে ৬ ম্যাচে ১ গোল করছে। একটা গোল থাক, একটা গোল থাক বাট 7.5 স্টার রেটিং। ইটস এ ম্যাসিভ স্টার রেটিং। অনেক সুন্দর রেটিং অ্যান্ড স্পেনের এই ইউরো জেতাতে যদি যেরকম লামিন আমার মতে যেরকম লামিন ইয়ামাল তারপর নিকো উইলিয়ামস এরা যেরকম ড্যানি অবদান ওলমো, রাখছে ড্যানি অলমো, ফ্যাবিয়ান রুইজ। হ্যাঁ, হ্যাঁ, এরা যেরকম রাখছে অবদান তার চেয়ে বেশি আমার মতে যে রদ্রি রাখছে বিকজ আপনার কাছে অনেক অ্যাডভান্টেজ ছিল যে আপনি অ্যাটাক করার জন্য লোক হ্যাঁ, ছিল, প্লেয়ার ছিল, তারা আপনি করতে পারবেন বাট হ্যাঁ, রদ্রির কোনো রিপ্লেসমেন্ট কিন্তু এই টিমে নাই। রদ্রি যদি ছিল ইনজুর না। হয়ে যেত বা বাই চান্স ইনজুর যদি হয়ে যেত তখন কিন্তু বিপদে পড়ে যেত স্পেন এবং সেটা কিন্তু আমরা ম্যানচেস্টার সিটিতেও দেখছি এবং এই কোচও কিন্তু একই কথা বলছে যে রদ্রি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর আস। সেহেতু আমার মতে যে রদ্রি ইজ এ গ্রেট প্লেয়ার এবং এই সিজনটা তার বেস্ট সিজন বাট জেতার জন্য না হলেও ইয়েস। অ্যাটলিস্ট সেকেন্ড পজিশনে সে থাকতে পারে। তোমার কি মতামত এই বিষয়ে বলো দেখি? সেকেন্ড পজিশনটাই আমার মনে হয় রদ্রির জন্য বেস্ট, বিকজ সব ওভারঅল পারফরমেন্সের সাথে সাথে গোল এই গোল এবং অ্যাসিস্টও প্রয়োজন, কিন্তু রদ্রি যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার সেহেতু তার রেটিং যেটা, তার পারফরমেন্স হিসেবে তার ইয়াটা ঠিকই আছে। আমার মনে হয় রদ্রি সেকেন্ড ডিজার্ভ করে। ফার্স্ট হলেও কোনো ইয়া হবে না, কিন্তু সেকেন্ডটাই আমার মনে হয় রদ্রির জন্য বেস্ট। ইয়েস। তো এই এই তো রদ্রি এই বিষয়ে তো আমরা এখন হয়তো রদ্রির বিষয় নিয়ে ইয়া করব। বর্তমানে সে ইনজিওর্ড আছে। তো আমরা এখন মেইন পজিশনে যাই যেটা আমার দর্শক অপেক্ষা করতেছে। আমি জানি আমার ম্যাক্সিমাম দর্শক হচ্ছে রিয়াল মাদ্রিদের। তো আমরা এখন কথা বলবো প্রথম প্লেয়ার সম্পর্কে, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। তো ভিনিসিয়াস জুনিয়রের আমরা যদি এই বছর স্ট্যাটসটা দেখি ইটস এ ইনক্রেডিবল স্ট্যাটস। যদিও সে ২৩-২৪-এর মাঝখানে অর্থাৎ প্রথমের একটু পরে খুব খারাপভাবে ইনজুর্ড হয়ে গেছিল, অনেক ম্যাচ বাইরেও ছিল বাট তারপরও সে ২৬টা ম্যাচ খেলছে লা লিগায় এবং ২৬ ম্যাচে সে ১৫টা গোল করছে। ওভারঅল রেটিং হচ্ছে 7.5। ইটস এ ম্যাসিভ স্টার রেটিং। সে একটা ইনজুর্ড প্লেয়ার ছিল এবং কোপা ডেল রেতে তার পারফরমেন্স অত ভালো না হলেও সুপার কাপে একবারে ফাটাই দিছিল
2 ম্যাচে 3 গোল। যদি আমরা না ভুলি সেই হ্যাঁ, বার্সেলোনার বিপক্ষে গোলগুলা, সেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এল গোলগুলা। ক্লাসিকো ইয়েস, 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 ইয়েস। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগে ভাই, চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়র ইজ এ জেম। কারণ সে 10টা ম্যাচ খেলছে, সে যদি ইনজুর্ড ছিল এবং 10 ম্যাচে সে 6 গোল করছে, 8.1 স্টার রেটিং, 8.1 স্টার রেটিং। অ্যান্ড ফাইনাল ম্যাচে তার যে গোলটা ছিল, ইস এ মানে লেফট ফুটের ইয়াস, অসাধারণ ফিনিশ। অসাধারণ ফিনিশ। অ্যান্ড যদি এবং এই ফাইনাল ম্যাচটা দিয়ে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর হয়তো 4টা ফাইনাল ম্যাচে গোল ছিল, রিয়াল মাদ্রিদের হয়ে 3টা, হ্যাঁ, আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউনাইটেডের হয়ে একটা। আর ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু 2টা ফাইনালে গোল হয়ে গেল। দুইটা হয়ে গেছে। ইয়েস, এটা অনেক বড় একটা থিং। এবং আমি যদি ব্রাজিলের হয়ে সে কিন্তু ভালো করতে পারেনি। আমি যদি 24 সালে সে আর রেন্ডে দেখি, কোপা আমেরিকায় 3 ম্যাচে সে 2টা গোল করছে, আই থিঙ্ক 2টা গোল। হ্যাঁ, সে 3 ম্যাচে, দুইটা গোল এবং একটা অ্যাসিস্ট। হ্যাঁ 2টা গোল এবং একটা অ্যাসিস্ট করছে। তো ব্রাজিল টিম অত দূরে যেতে পারেনি, বাট আমার মনে হয় না যে এটা কোনো ইফেক্ট ফেলবে। কারণ ব্যালেন্ডিয়ার টিমের যদি যদিও টিমের সাকসেস দেখে, বাট পার্সোনাল সাকসেসটা বেশি দেখে, যে ইন্ডিভিজুয়ালে সে কত আগে যেতে পারলো। আমার মনে হয় যে রিয়াল মাদ্রিদকে এবার চ্যাম্পিয়ন্স লিগে যখন জুড বেলিংহাম, ফ্রেডি ভালভার্দে, টনি ক্রুজটা ভালো ছিলই, লুকা মদ্রিচ যখন পুশ আউট করতে যখন ব্যর্থ হচ্ছিল, তার সাথে রদ্রিও যখন পুশ আউট করতে ব্যর্থ হচ্ছিল, তখন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে একাই টানছে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। তার সাথে বায়ার্ন মিউনিকে সে যদিও গোল বা অ্যাসিস্ট কিছুই পায়নি, তাও বায়ার্ন মিউনিকের বিপক্ষে তার যে পারফরমেন্স ছিল, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। সেকেন্ড লেগটা ইয়াস, অসাধারণ পারফরমেন্স ছিল, যেটা বার্নাবেউতে হয়েছিল, সান্তিয়াগো বার্নাবেউতে। বার্নাব্যাউ। হ্যাঁ, ইয়েস, অসাধারণ পারফরমেন্স ছিল। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এই বছর নাম্বার 1 কিমিক তো মনে ডিজার্ভ হয় করে। এখনো মানসিক সমস্যায় ভুগতেছে ওই ম্যাচটার জন্য। কে 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 ইয়াশোয়া কিমিক। কিমি কিমি কে yes. ইয়াশোয়া কিমিক। এই হচ্ছে অবশ্যই জোক ছিল, ভালো জোক ছিল। তো আমার মনে হয় সে প্রথম অবস্থানে থাকবে ভিনিসিয়াস জুনিয়র। তোমার মতে কে প্রথম অবস্থানে থাকবে? আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রে তুমি বলবা, তো কেন থাকবে সেটা বলে দাও। ভিনিসিয়াস জুনিয়রই। ভিনিসিয়াস জুনিয়র এর আগের সিজনের মতো হয়তো সেরকম পারফরমেন্স করতে পারেনি। এর আগের সিজনে তার গোল এবং অ্যাসিস্ট বেশি ছিল, কিন্তু এই সিজনে তার পারফরমেন্স ওয়াইজলি দেখলে খুবই ভালো পারফরমেন্স করছে। এই সিজনে তার ডিসিপ্লিনও খুবই ভালো ছিল। এই সিজনে ভিনিসিয়াস জুনিয়র সবথেকে ভালো খেলছে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। আমি যে টপ 5 প্লেয়ারদের নাম বলছি, তাদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র সবথেকে কম ম্যাচ খেলছে। খেলে তাও তার গোল সংখ্যা 40 জিএ প্লাস। এই সিজনে ভিনিসিয়াস জুনিয়র হয়তো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে আমরা হয়তো একটা দুইটা গোল দেখেছি। চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজে তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে পুরোই ক্যারি করছে। ইয়েস, আমরা যেটা জানি আর ইয়েস, কি, 6টা গোল এবং 4টে অ্যাসিস্ট, এটা মনে রাখতে হবে। তারপর কন্টিনিউ তাসিন। আমরা যেটা স্ট্যাটস ওয়াইজ জানি, ভিনিসিয়াস জুনিয়র এখন পর্যন্ত যতগুলা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট গেম খেলছে, তার মধ্যে শুধুমাত্র একটাই 2020-21 সিজনের সেমিফাইনালে চেলসির বিপক্ষে শুধু গোল এবং অ্যাসিস্ট করতে পারেনি। তার মধ্যে যতগুলো টাই খেলছে নকআউট, প্রত্যেকটাতেই সে গোল করছে। ইয়েস, ইটস এ তাই গুড পয়েন্ট। আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের এবার ব্যালন ড'র জিতা উচিত, কিন্তু এবার ন্যাশনাল টিমের হয়ে তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি। ব্যালন ড'র ওয়ার্দি প্লেয়াররা সবসময় আমরা দেখি যে ন্যাশনাল টিমের হয়ে ভালো পারফরমেন্স করে, যেমন মেসি, রোনালদো, বেনজেমা। বেনজেমা এই 22 সালে ফ্রান্সের নেশনস লিগ উইনের খুবই গুরুত্বপূর্ণ একটি অবদান রেখেছিলেন। মেসি, রোনালদোকে তো আমরা সচরাচর দেখি, কিন্তু ভিনিসিয়াস সেরকম পারফরমেন্স তুলে ধরতে পারেনি। তার গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে, সেই ম্যাচটি সাসপেনশনের কারণে মিস করে। ইয়েস, ইয়েস। ওভারঅল বলতে গেলে ভিনিসিয়াস ইজ এ ব্যালন ড'র ওয়ার্দি প্লেয়ার, বাট অবশ্যই। মোর। না না, ইয়েস, অবশ্যই তুমি যেটা বললা যে আমরা কিন্তু মার্কার যে প্রতিবেদন দেখি, যে মার্কা সেনকে রিপোর্টটা আমি পড়তেছিলাম, এখানে কিন্তু তারা বলছে যে ভিনিসিয়াস জুনিয়র জিততে পারে 2024 সালে ব্যালন ড'র। মানে এটা
90% কনফার্ম। এমনকি আহ, অনেক রিপোর্টও কিন্তু বাইরে বার হয়েছে যে এটা ফার্স্ট হয়ে গেছে, বাট তাও জানি না। বাট এটা মানুষ সত্য ভাবতেছে, বিকজ ভিনিসিয়াস জুনিয়র জিতবে না, তো এবার কে জিতবে, এটাই একটা কথা। খুব বেশি হলে রদ্রির চান্সটা থাকতে পারে যদি তারা মানে ন্যাশনাল টিমকে বেশি গুরুত্ব দেয়, যেরকম মেসির ক্ষেত্রে দিছিল। Yes. সে হিসেবে রদ্রি জিতলেও জিততে পারে। বাট আমার মনে হয় যে আমি এর আগেও বলছি যে মেসি যখন জিতছিল তখন কিন্তু হাল্যান্ড পালেও কিন্তু কিছু হতো না। বাট মেসি যেহেতু ওয়ার্ল্ড কাপ জিতছে, ওখানে যদি অন্য কোনো হুম, প্লেয়ার ওয়ার্ল্ড কাপ জিততো মেসির বদলে, যতই বড় প্লেয়ার হোক, এমবাপ্পেও যদি জিতে যেত, তাও কিন্তু এমবাপ্পে হতো না, বিকজ হুম, হাল্যান্ড যেভাবে খেলছিল 2023-24 23 সালে ব্যালন ডি'অরটা বা 23-24, সরি 22-23 সিজনে অসাধারণ হ্যাঁ, খেলছিল। ঠিক তো। সেহেতু আমার মতে যে যদি তারা টিম ওয়াইজ দেখে তাহলে রদ্রি জিততে পারে। এবং বাট আমার মনে হয় এটা মানে একটু আনফেয়ার হবে, বিকজ আমি যদি বলি একটা ন্যাশনাল টিমের হয়ে খেলাটা এবং ভালো পারফরমেন্স করা অনেক বড় বিষয়, বাট একটা ক্লাবের হয়ে খেলাটা এবং কনসিস্টেন্টলি তাকে নিয়ে গিয়ে বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড হুম। চ্যাম্পিয়ন্স লিগ জিতানো। একটা ক্লাবে ক্যারি করা একটা টুর্নামেন্টে হ্যাঁ, সম্পূর্ণ অনেক ক্লাবকে বড় ক্যারি একটা করা। ইয়ে। হ্যাঁ, সম্পূর্ণ ক্লাবকে ক্যারি করা অনেক বড় একটা আহ, মানে অর্জন। সেহেতু আমার মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়রের জেতা উচিত। যদিও রদ্রি যেতে তাহলে অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান তো খারাপ লাগবেই ভাই, এটা স্বাভাবিক বিষয়। বাট হোপ ফর দ্য বেস্ট। এবং ইয়াস, আজকের পডকাস্ট এইটুকু ছোট ছোট ছিল, বাট এইটুকুই ছিল। তো ওকে, এই পডকাস্টের বিষয়ে আপনাকে বলে দেই, পডকাস্টটা আপনারা একদিন পর আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো 2 তারিখ, কালকে 3 তারিখে দেখতে পাবেন আপনারা। বাট এখন থেকে প্রতিদিন আপনারা পডকাস্ট পাবেন আমার আর তাসিনের। সেহেতু আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং কমেন্ট করে বলিয়েন যে এই পরে কোন বিষয়ে আপনারা পডকাস্ট শুনতে চান। যদিও আমাদের একটা লিস্ট বানা আছে, আমরা কিন্তু ওই বিষয়ে কথা বলবো আস্তে আস্তে। এবং ফেসবুকে হয়তো আপনারা সম্পূর্ণ পডকাস্টটা পাবেন না, বিকজ এটা আমি 3 মিনিট করে আপনার আপলোড করব। সেহেতু ইউটিউবে আপনারা সম্পূর্ণ পডকাস্টটা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকবে অবশ্যই কমেন্টে এই লিঙ্কটা থাকবে সম্পূর্ণ পডকাস্টের, এটা দেখে রাখেন। অ্যান্ড তো এই তো তাসিন, ওকে, আজকে এইটুকুই। তো সামনে কালকে আবার দেখা হচ্ছে নতুন হুম, একটা টপিক নিয়ে। ওকে, আজকে তোমরা ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।